হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এবার আজকে একজন আমাকে কমেন্টে লিখেছিলেন যে ফিলোজফিক্যাল কোনো বেঙ্গলি বই নিয়ে রিভিউ দিতে। তো এবার ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টের জন্য। ফিলোজফিক্যাল বইয়ের রিভিউ নিয়েই আজকে এসেছি, তবে এই বইটার রিভিউ দেওয়ার আমার এমনিও অনেক দিন ধরেই প্ল্যান ছিল, কিন্তু বইটার যে অবস্থা দেখাচ্ছি বইটা, এটা হচ্ছে সে বহু দিনের পুরনো বই, এটা দেখতেই পাচ্ছেন। প্লিজ মতলব ডোন্ট মেক ফান অফ ইট, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান, বিকজ এটার অবস্থাটাই এরকম। এবং ব্যাপারটা হচ্ছে যে ফিলোজফিক্যাল বলতে আমরা যা বুঝি, ফিলোজফি জীবন দর্শন বলুন বা যে কোনো দর্শন তো অনেক প্রকারেরই হয়। এই বইটার নাম হচ্ছে সুখ। লেখক হচ্ছেন সন্দীপ চট্টোপাধ্যায়। যারা আমার রিভিউ ফলো করেন বা দেখেন বা হয়তো এতদিনে বুঝে গেছেন যে আমার সন্দীপ চট্টোপাধ্যায় আমার কতটা ফেভারিট লেখক। তো এবার যে কমেন্টটা করেছেন তার কমেন্টটা পড়ে, এবং আমার অনেক দিনের প্ল্যানও ছিল এই বইটার রিভিউ দেবো, তো আজকে এই বইটারই রিভিউ দিচ্ছি আমি, সুখ বাই সন্দীপ চট্টোপাধ্যায়। বইটা আমি আর সেকেন্ড টাইম দেখাবো না, কারণ বইটার যা হাল, আমার মানে দেখলেও আপনারা কিছু বুঝতে পারবেন না। আমি পরে বইটার অন্য কোনো যদি ছবি পাই, ভালো ছবি, আমি থাম্বনেলে দিয়ে দেবো। কিন্তু এই বইটা কিন্তু জীবন দর্শন নিয়ে। জীবন দর্শন বলতে যারা সন্দীপ চট্টোপাধ্যায়ের লেখা পড়েন, যারা সন্দীপ চট্টোপাধ্যায়ের লেখা ফলো করেন, তারা বুঝবেন যে উনি কিন্তু মধ্যবিত্ত বাঙালিদের নিয়ে বা মধ্যবিত্ত জীবন নিয়ে উনি অনেক কাজ করেছেন। বলতে উনি লিখেছেন ওনার অবজারভেশন অ্যাবাউট মিডল ক্লাস ফ্যামিলি অ্যান্ড দেয়ার মেন্টালিটি অ্যান্ড দেয়ার হোয়াট গোজ অন দেয়ার মাইন্ড। উনি খুব ভালো করে জানেন সেটা, বিশেষ করে ছেলেদের, কারণ যেহেতু উনি মেনলি নিজেও একজন পুরুষ এবং পুরুষদের পয়েন্ট অফ ভিউ থেকে উনি লেখেন, যেটি স্বাভাবিক। এই বইটা পার্টিকুলারলি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা সুখ বইটাতে মধ্যবিত্তদের জীবন দর্শন নিয়ে দেখানো হয়েছে। এবার কীরকম জীবন দর্শন? আচ্ছা, প্রথমে আসে হচ্ছে বইটা কী নিয়ে। মধ্যবিত্তদের প্রথমত তো বইটা হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে, মধ্যবিত্ত না, তার থেকেও বিলো মিডল ক্লাস, যেটাকে আমরা বলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একজন কর্তাকে নিয়ে। সে তার সংসার চালাতে হিমশিম খায়, যে জিনিসপত্রের দাম, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এসব এখন আমরা ইনফ্লেশনের যুগে এই বইটা আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে মধ্যবিত্ত মানসিকতার যে সবথেকে বড় যেটা নিদর্শন, সেটা অনেকে আমার সাথে একমত হবেন বা হবেন না, যে ধরি মাছ না ছুঁই পানি। আমরা মনে মনে অনেক কিছু করতে চাই, কিন্তু সেটা করার সাহসিকতা দেখাতে পারি না। পেটে খিদা মুখে লাল যেটাকে বলে, সেটাও বলতে পারেন। এক্ষেত্রেও সেটা দেখানো হয়েছে যে উনি পরবর্তীতে একজন মহিলার প্রতি আসক্ত হন, নিজে একজন বিবাহিত প্রাপ্তবয়স্ক মানুষ হয়েও, এবং পরে বুঝতে পারেন যে মধ্যবিত্তদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে তারা মনে মনে যেটা করতে চায় সেটা মুখে বলতে পারে না, এবং মোরাল থাকতে গিয়ে, সো কল্ড একটা নীতিবাগীশ থাকতে গিয়ে তারা ভাবেন যে আমাদের দ্বারা কোনো ভুল হতে পারে না, কিন্তু পরে গিয়ে দেখেন যে না, আমাদের মধ্যেও অনেক এমন জিনিস আছে যেগুলো আমরা সুযোগ পাই না জন্য করতে পারি না, আবার সুযোগ পেলে আমরা ঠিকই করব। এটা আমার কথা নয়, এটা বইতে বারবার দেখানো হয়েছে। এবং জীবন দর্শন বলতে শুধুমাত্র যে মধ্যবিত্ত মানসিকতা তা নয়, একটা মানুষের মাথায় যে কত ধরনের টার্মল চলে। তবে এই বইটা শুধুমাত্র মধ্যবিত্ত না, আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির পড়া উচিত, কারণ এই বইতে টাকা পয়সার টানাটানি থেকে শুরু করে মন মানসিকতায় যে আমরা প্রথম আমার যেটা এই বইটা পড়ে মনে হয়েছে যে আমরা সবসময় বলি না যে আমরা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমরা চরিত্রবান, আমাদের চরিত্র ভীষণ ভালো, আমরা বড়লোকদের মতো নিজেদের লাজ লজ্জায় বিসর্জন দিয়ে কিছু করি না। এই বইটাতে এটা উনি দেখিয়েছেন যে যেসব মানুষেরা অতিরিক্ত নীতিবাগীশ হন, যেসব মানুষেরা নিজেদের নীতি নিয়ে অত্যন্ত গর্ব করেন, তাদের নীতিবাগীশ হওয়ার মূল কারণ হচ্ছে তাদের কাছে আর কোনো সুযোগ নেই। সুযোগ পেলে তারাও হয়তো অনেক অনৈতিক কাজ করে নিতে পারেন। এটার প্রমাণ বারবার এই বইতে আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের মনের মধ্যে এমন, যেটা আমি একটু আগে বললাম, ইনার টার্মোইল চলে। যেমন ধরুন, এখানে একটা জায়গায় আছে যে ওনার একজন পাড়ার ভদ্রলোক মারা গিয়েছেন। তো উনি চা খাচ্ছেন, মানে লেখক চা খাচ্ছেন, তো সে সময় খবর আসে যে ভদ্রলোক মারা গিয়েছেন, ওনারই এক চেনা ভদ্রলোক। এবার ওনার শুনে স্বাভাবিকভাবেই শক পান উনি, কারণ এটা আনএক্সপেক্টেড একটা নিউজ। উনি চাটা ফেলতে যান বেসিনে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমাদের মানসিকতার, মানে মানুষের মননে কী চলতে পারে, খুব প্র্যাকটিক্যালি উনি দেখিয়েছেন। আমি উদাহরণ দিচ্ছি এটা। উনি চাটা বেসিনে ফেলতে যান, এবং চাটা ফেলতে যাওয়ার আগ মুহূর্তে ওনার মাথায় আসে যে 1 মিনিট,
যে মারা গেছেন সে তো চলে গেছেন, কিন্তু এই চার মধ্যে দুধ আছে, এই চার মধ্যে চিনি আছে, এই চার মধ্যে চা পাতা আছে, এই চার মধ্যে জল আছে। এবং এখন দুধ আর চিনির যা দাম, তাতে এটা ফেললে আমারই ক্ষতি। আমি কি আর চা কোনোদিন খাবো না? নিশ্চয়ই খাবো। আমি তো আবার চা খাবো, কয়েকদিন পরে আমি আবার নর্মাল লাইফে কয়েকদিন পরে কি, আমি হয়তো কয়েক ঘন্টা পরে নর্মাল লাইফে ফিরে যাবো। এই চাটা না পেলে খেয়ে নেওয়াই ভালো। তুমি আবার চাটা খেয়ে নেন। তো এই উদাহরণটা আমি দিলাম এ কারণেই, এরকম অনেক ছোট 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 ডিটেইলিং মানুষের ইনার, আমাদের যে ইনসাইট, সেটার ডিটেইলিং উনি এত সুন্দরভাবে দিয়েছেন এই উপন্যাস। এটা কিন্তু কোনো ছোট গল্প না, বা এমনও না যে অনেকগুলো গল্প একসাথে, এটা একটা উপন্যাস। উপন্যাসের শেষে গিয়ে আপনারা একটা খুব সুন্দর বার্তা উনি দিয়েছেন, লেখা আছে এই বইয়ের লাস্টে, যে আমরা সবাই চলছি, কারোর পায়ে সোনার জুতো, কারোর পা খালি, কারোর পায়ে ছেঁড়া জুতো, কিন্তু গন্তব্যস্থল সবার একই। মানে আমাদের প্রত্যেককে একটা না একটা সময় মরতে হবে, এবং আমরা কেউ বড়লোক, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, আবার কেউ নিম্নমধ্য, মানে আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল কন্ডিশনস আলাদা আলাদা, কিন্তু লাস্টে গিয়ে আমাদের গন্তব্যস্থল সেই একই, আমাদেরকে সবাইকে চিতায় পুড়তে হবে। এটাই হচ্ছে ওনার লাস্টে, উনি এই ফিলোসফিটা দিয়ে বইটা শেষ করেন। এবং তার মিডিলে অসম্ভব এবং অত্যন্ত কি বলবো, কিছু খুব অ্যাট্রাকটিভ কিছু উপমা দিয়ে, মানে যেটাকে আমরা মেটাফোর্স বলি, মেটাফোর দিয়ে, সিমিলি দিয়ে, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে, এবং বিভিন্ন ধরনের মানুষের ফিলিংস নিয়ে, যেটা হতে পারে এই যে আমরা বারবার বলি না যে মানে আমাদের মধ্যে একটা খুব কথা প্রচলিত, আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত, তোমার যদি কখনো কারোর সাথে সাপোজ ইউ আর কমিটেড টু সামবডি, সেটা বিবাহিত হতে পারে বা সেটা সম্পর্ক হতে পারে, হয়তো বিয়ে হয়নি বাট সম্পর্কে আছে কেউ, সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে যদি তুমি কারোর সাথে কমিটেড থাকো, বা আপনি যদি কারোর সাথে কমিটেড থাকেন, তাহলে ইউ কান্ট ইভেন বি অ্যাট্রাক্টেড টু সামবডি এলস, সেটা চিটিং হিসাবে গণ্য হয়। অবশ্যই সেটা ঠিক, কিন্তু উনি দেখিয়েছেন, উনি এই বইতে একটা জায়গায় ওরকম জায়গাতে উনি দেখিয়েছেন যে লেখক একটা দোকানে ঘুগনি খেতে গেছেন, সেই দোকানের যে ঘুগনি বিক্রি করছে যে মেয়েটি, সেই মেয়েটি মানে একটা মেয়ে ঘুগনি বিক্রেতা, সেই মেয়েটি ঘুগনি বিক্রি করছে। এবার সে যেহেতু বিজনেস ওমেন, আজ হাজারো সাথে ব্যবসা করছে, সেটা সে সমাজের, মানে সে কারোর ওই মানে মেয়েদের যে স্বাভাবিকভাবে মায়া মমতা, আমরা যে বলি নারীর কোমলতা বা নারীদের এই হওয়া উচিত, মেয়েদের যা যা স্ট্যান্ডার্ডস ধরে দেওয়া হয় যে তুমি একটা মেয়ে হলে তোমাকে এই এই ক্রাইটেরিয়াস মেনটেন করতেই হবে, উনি ওখানে দেখিয়েছেন যে না, মেয়েটা ঘুগনি বিক্রেতা যে মেয়েটি, সে সমস্ত বাজে অনুভূতি ঝেড়ে ফেলে প্র্যাকটিক্যালভাবে নিজের জীবনযাপন করছেন, এবং সেটা লেখকের খুব পছন্দ হয়, এবং তিনি সেই মেয়েটির প্রতি একটু সাময়িকভাবে একটু আসক্ত হয়ে পড়েন। তো এইসব বিভিন্ন ধরনের ইনার টার্ময়েল, থটস, ইনসাইটস, উনি হিউম্যান মাইন্ডের যত যা যা আর কি আছে কমপ্লিকেটেড জিনিস, সব উনি দেখিয়েছেন। এবং এটা আমার মনে হয় রিলেটেবল হবে খুব অনেকের কাছে রিলেটেবল। এই বইটা শুধুমাত্র টাইম পাসের জন্য আপনারা পড়তে পারেন। ইটস আ ভেরি 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 ইন্টারেস্টিং বুক। মাঝখানে একটা পার্ট আছে, যে পার্টে উনি দেখিয়েছেন যে উনি একজন মহিলার প্রতি একটু আসক্ত হয়ে পড়েন, তার সাথে ঘুরতে টুরতে যান আর কি, পরে বুঝতে পারেন যে সেই মহিলা প্যারানয়িক, ওনার মেন্টাল প্রবলেম আছে। তো অনেক ধরনের ইনসাইটস নিয়ে, অনেক ধরনের জীবন দর্শন নিয়ে, জীবনের যা যা আমাদের সত্যি, যেটা আমরা সবাইকে বলতে পারি না, কিন্তু এটা হয়েই থাকে আমাদের সাথে, আমাদের সমাজের অনেক লোকের সাথে, কিন্তু আমরা নীতিবাগী হতে গিয়ে, সো কল্ড একটা এথিক্যাল হতে গিয়ে সেগুলো বলতে চাই না, পলিটিক্যালি কারেক্ট থাকতে চাই। সেই পলিটিক্যাল কারেক্টনেসের অনেক ঊর্ধ্বে গিয়ে উনি এই বইটা লিখেছেন। এবং আমার মনে হয় যদি একটু রিলিফ আপনারা চান, একটু যদি রিলেটেবল কিছু চান, আপনারা এই বইটা নিশ্চয়ই পড়তে পারেন। এটা একটা ভীষণ সুন্দর বই, মধ্যবিত্তের জীবন নিয়ে, মধ্যবিত্তদের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে, এবং ইচ্ছা আকাঙ্ক্ষার পূরণ না করতে পারার যে সাহস, মানে সেই সাহসটা যে অনেক মধ্যবিত্তের থাকেই না, সেটা নিয়েও এই বইটা আমার মনে হয় সবার কাছে রিলেটেবল হবে। যারা মধ্যবিত্ত বা যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, তাদের কাছে আরও বেশি আমার মনে হয় এটা ভীষণ রিলেটেবল হবে, বিকজ ইউ ক্যান see your own self reflecting through the main character who is the narrator himself. তো আই রেকমেন্ড দিস বুক আ লট। এবং এই বইয়ের মেন ফিলোসফি হচ্ছে জীবন দর্শন, একজন মধ্যবিত্ত ভদ্রলোকের জীবন দর্শন, ওনার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি, এবং দুনিয়াতে সার্ভাইভ, দুনিয়া যে কতটা ক্রুয়েল, একজন ফিনান্সিয়ালি উইক মানুষের কাছে দুনিয়া এমনি খুব ক্রুয়েল, সবার সাথেই দুনিয়া ক্রুয়েল, বাট যারা ফিনান্সিয়ালি একটু উইক, আমরা বলি না যে মানি ডাজন্ট ম্যাটার, বাট মানি ম্যাটার্স দ্য মোস্ট সামটাইমস। আমার মনে হয় টাকার থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। মাঝে মাঝে
এমনও হয় যে টাকার অভাবে মানুষ মারা যাচ্ছে, সে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, সেটা অনেক ক্ষেত্রেই হতে পারে। কাজেই মানি ম্যাটার্স দ্য মোস্ট। এটাও উনি বারবার দেখিয়েছেন, টাকা ছাড়া দুনিয়া চলে না। এই দুনিয়াতে একজন মধ্যবিত্ত সার্ভাইভ করাটা কতটা মুশকিল। এবং ওই যে বললাম, পেটে খিদা মুখে লাজ, এই প্রবাদ বাক্যটি বারবার বারবার মধ্যবিত্তদের জীবনে ঘুরে ফিরে চলেই আসে। তো এটাও একটা ব্যাপার। তো যারা পড়বেন ভেবেছেন, বা যারা, আমি এই বইটার রিভিউ কাউকে দিতে দেখিনি, মানে আমি দেখিনি, আমি আপনারা পেলে আমাকে অবশ্যই জানাবেন। বাট আমার মনে হলো ইটস হাই টাইম টু রেকমেন্ড দিস বুক অ্যান্ড রিভিউ দিস বুক। তো প্লিজ এটা পড়বেন আপনারা। বইটার নাম সুখ বাই সঞ্জীব চট্টোপাধ্যায়। আর প্রাইস, যে অবস্থা বইটার, প্রাইস হচ্ছে কোথায় লেখা, প্রাইস 25 টাকা। এত কম আমি নিজেও জানতাম না। 25 টাকা দাম এটা। আমার মনে হয় না এটা আপনারা এখন আর কোথাও পাবেন। পেলে ইটস লাক, কলেজ স্ট্রিটে খোঁজ করতে পারেন, পেলে ওখানেই পাবেন, না হলে পাবেন না। বইটা হচ্ছে 25 টাকা। বহুদিন আগে কিনে, এটা আমার দাদু কিনেছিলেন। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য পার্সন হু কমেন্টেড কোনো ফিলোসফিক্যাল বুক যেন আমি রিভিউ করি। তো স্টে টিউনড, অ্যান্ড আই উইল কাম আপ উইথ মাই নিউ ভিডিওস সুন। থ্যাংক ইউ।